এক লাইনে দাঁড়াও আর পিস্তলগুলো দাও আমাকে। পাশের লোকটির দিকে ফিরল এক ড্রাইভার। স্পষ্ট বুঝিয়ে দিল শেরিফকে ভ্রুক্ষেপ করছে না। দারুণ একটা কৌতুক শুনলাম আজ, বলো তো। কৌতুক শুনতে মনোযোগী হয়ে পড়ল অন্য ড্রাইভাররা। শেরিফের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছে। চিৎকার করে তাদেরকে ঘুরে দাঁড়ানোর নির্দেশ দিল শেরিফ, কিন্তু ভ্রুক্ষেপ করল না কেউ। সিলিংয়ের দিকে একটা গুলি করেও তাদের মনোযোগ সরাতে ব্যর্থ হলো শেরিফ। শেষে নিদারুণ বিতৃষ্ণার সঙ্গে হাল ছেড়ে দিল। পুরো সেলুনের লোকজনকে গ্রেপ্তার করা যাবে না, তার চেয়ে বরং নিজের সম্মান খোয়ানোর আগেই কেটে পড়া উচিত। ঘুরেই বেরিয়ে গেল সে। সঙ্গে দুজন ডেপুটি না থাকলে ওকে দেখে শেরিফ দূরে থাক। সম্পূর্ণ একজন মানুষই মনে হয় না আমার, থুতু ছিটিয়ে বলল এক ড্রাইভার। আর চোখে জ্যাকের দিকে তাকালো জেমস, কিন্তু ওর দৃষ্টি এড়িয়ে গেল সে। বিশাল দেহী ড্রাইভারের কারসাজে এসব। ইচ্ছে করেই এক হাত নিল শেরিফকে। তোমার জন্য কিছু করতে পারি আমরা, জেমস? আন্তরিক কণ্ঠে জানতে চাইল এক ড্রাইভার। ধন্যবাদ বয়েজ, কিছুই করতে হবে না তোমাদের। সেলুন থেকে বেরিয়ে এলো ও। এগোনো শুরু করতেই শেরিফ স্যাম লোয়েলকে আবিষ্কার করলো পাশে। থমকে দাঁড়ালো ও। একদিনের জন্য কি যথেষ্ট হয়নি লোয়েল? আগামীকাল এই সেলুন বন্ধ করে দেব আমি। মালিককে জরিমানা করব কারভার। এবার এগোও। হ্যাঁ, যথেষ্ট হয়েছে, তবে আমার জন্য নয়। তোমার পক্ষে এটাই স্বাভাবিক, ঘৃণার সঙ্গে বলল জেমস। বিলিংসকে খুঁজবে আরও? ঘুরে হাঁটতে শুরু করলো জেমস। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ভাবছে কখন কিন বিলিংসের দেখা পাবে। তবে এ ব্যাপারে কিছুটা সন্দিহান হয়ে পড়েছে ও। লোকটা যদি সাধারণ কেউ হতো, হয়তো পিউতে থেকে পালিয়ে যেত। কিন্তু বিলিংসের পাশাপাশি মোনার্কও এই শহরে থাকতে চায়। কর্তৃত্ব করতে ইচ্ছুক, নিজের মুখ বাঁচানোর জন্য। নিজেকে ওয়েস্টার্নের যে কোনো লোকের চেয়ে সেরা প্রমাণ করবার জন্যই বেপরোয়া হয়ে পড়তে পারে বিলিংস। সেক্ষেত্রে আগে বা পরে ঠিকই দেখা দেবে সে। হয়তো আচমকা আক্রমণ করবে, অ্যাম্বুশও করতে পারে। সম্মান নিয়ে পিউতে থাকতে হলে জেমসকে তার শেষ করতেই হবে। আরও 4টা সেলুন খোঁজ করল ও, কিন্তু বিলিংসের দেখা পেল না। লাভের মধ্যে পিছনে কয়েকজনের একটা দল জুটে গেছে। কৌতূহলী লোক রক্তপাত আর গানফাইট দেখতে পছন্দ করে। ব্যাপারটা ভালো লাগছে না জেমসের, কিন্তু এক হিসাবে এটা মন্দের ভালো। কারণ বিলিংস সেলুন থেকে বেরিয়ে এলে হয়তো ওর আগে মোনার্ক ম্যানেজারকে স্পষ্ট করবে এদেরকেও। এরা বাগড়া না দিলে নিশ্চিন্তে বিলিংসের মুখোমুখি দাঁড়াতে পারবেও। পরের সেলুনের নাম ওম্যাক্স কেনু পার্লার। সাধারণত কিন বিলিংসের মতো সচ্ছল লোকজনই আসে এখানে। ভিতরে ঢুকে বারে 2 ডেপুটিকে দেখতে পেল জেমস। হুইস্কি গিলতে ব্যস্ত। দুজনেই বিশালদেহী মানুষ, গায়ে গতরে আর চাউনিতে পরিষ্কার আইনের লোক বটে, তবে সততা বা নীতির প্রশ্নে চরম উদাসীন। জেমসের পিছু পিছু ঢোকা শেরিফের দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। লোয়েলের কাছ থেকে ইঙ্গিত পেলে তৎপর হবে। বেশ বেশ জালিয়াতি করছো, তাচ্ছিল্যের সুরে বলল ডেপুটিদের একজন। স্থির দৃষ্টিতে দেখছে জেমসকে। পিস্তলও ঝুলিয়েছ দেখছি। কেউ একটা পিস্তল বের করলে হয়তো মূর্ছা যাবে। অন্তত তোমার ক্ষেত্রে সেটা হবে না কখনো, পার্টনার, মৃদুস্বরে বলল জেমস। ডেপুটিকে বাতিল করে দিয়ে বারটেন্ডারের দিকে ফিরল। বিলিংস এসেছিল নাকি? দেখিনি ওকে। ওকে বলো খোঁজ করছি আমি। আর চোখে লোয়েলের দিকে তাকালো প্রথম ডেপুটি। রাগে জ্বলছে শেরিফের চোখ। ক্ষীণ নট করল সে। এবার চান্স নেওয়া যায়।
ভাবছে লোয়েল। যেহেতু প্রায় সব সেলুন দেখা হয়ে গেছে, ডেপুটিকে চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিল সে। মনে হচ্ছে পিস্তলটা তোমার কাছ থেকে নিয়ে নিলেই ভালো হবে, বলল ডেপুটি। বলা যায় না, তোমার গায়ে গুলি লাগতে পারে। কোন অজুহাতে আমার অস্ত্র কেড়ে নেবে? শান্ত কণ্ঠে জানতে চাইল জেমস। আর চোখে শেরিফের দিকে তাকালো। রাগ করল শেরিফ। অজুহাত বা কারণ নিয়ে মাথা ব্যথা নেই আমার। বিপজ্জনক মানুষ তুমি। হাত বাড়িয়ে দিল ডেপুটি। পিস্তলটা দিয়ে দাও। 1 মিনিট। বিলিংসের সঙ্গে দেখা হলে কি করব বলেছি? বলবার দরকারটা কি? এমনিতে বোঝা যায়। কিছুই বলিনি আমি, অথচ মন গড়া কল্পনা করেছ তোমরা। মোদ্দা কথা হচ্ছে, এখনো পিস বন্ডের শর্ত ভাঙিনি আমি। এই শহরে যে কোনো লোকের মতোই পিস্তল বহন করবার অধিকার আছে আমার। হ্যাট নেড়ে শেরিফকে ইঙ্গিত করল ও। সন্দেহ থাকলে ওকেই জিজ্ঞেস করো মিস্টার ডেপুটি। শর্ত নিয়ে ওর মাথা ব্যথা না থাকতে পারে, কিন্তু আমার আছে। লালচে হয়ে গেছে ডেপুটির মুখ। পিস্তলটা দাও তো, ঝামেলা করো না। কারো গায়ে একটা টোকাও দেইনি, তাহলে পিস্তলটা রাখতে পারবো না কেন? এমন অদ্ভুত নিয়ম কে কবে শুনেছে? চোখের নিমেষে হাত চালালো ডেপুটি। হাতের উল্টো পিঠ দিয়ে আঘাত করলো জেমসের মুখে। বিদ্রুপের হাসি ঝুলছে লোকটার ঠোঁটের কোণে, কিন্তু হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকলো না, কারণ পাল্টা চর মেরেছে জেমস, এত জোরে যে ঠোঁট ফেটে রক্ত বেরোতে শুরু করলো। পুরো 1 সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকলো ডেপুটি, বিস্ময় তার চোখে। তারপরই খেপে গিয়ে হাত চালালো। মাথা নিচু করে আঘাতটা এড়িয়ে গেল জেমস। ডেপুটি ভারসাম্য হারাতে দুহাত বুকে ঠেকিয়ে সজোরে ঠেলা দিল। উড়ে গিয়ে অন্য ডেপুটির উপর পড়ল সে। সাবধান বাছা, শীতল কণ্ঠে সতর্ক করল জেমস। পিসবন্ড যদি ভাঙি, তাহলে পিস্তল ব্যবহার করে ভাঙব। ততক্ষণে সামলে নিয়েছে ডেপুটি, আর চোখে বসের দিকে তাকালো। পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে লোয়েল। ডেপুটিকে দেখছে না, বরং জেমসের উপর স্থির হয়ে আছে দৃষ্টি। ডেপুটির সঙ্গে শেরিফের অদৃশ্য যোগাযোগ ছিল প্রমাণ হয়ে গেল এবার। জেমসের কথা শেষ হওয়ার পরপরই পিস্তলের দিকে হাত বাড়ালো ডেপুটি। জেমসও ড্র করতে বাধ্য হলো, কিন্তু ওর আগেই পিস্তল বের করে ফেলেছে শেরিফ। জেমসের মাথায় নামিয়ে আনলো পিস্তলের বাট। এদিকে প্রথম ডেপুটির নিশানা করা হাত উপরে তুলে দিয়েছে দ্বিতীয় জন। ফলে বারের আয়না ফুটো করল গুলিটা। মেঝে পড়ে থাকলো জেমস। শিথিল মুঠি থেকে পিস্তলটা খসে পড়েছে। পিস বন্ডের শর্ত ভেঙেছে ও, বলল শেরিফ। জানতাম সুযোগ পেলেই পিস্তলে হাত দেবে ও। 2 ডেপুটির উপর হামলা এবং খুন করবার উদ্দেশ্যে কিন বিলিংসকে খুঁজছিল জেমস। গ্রেপ্তার করবার জন্য যথেষ্ট। সেলুনে উপস্থিত কাউকেই অসন্তুষ্ট মনে হলো না। ফাটা ঠোঁট থেকে থুতু ফেলল প্রথম ডেপুটি। বিতৃষ্ণার সঙ্গে দেখল পড়ে থাকা জেমসকে। তারপর এগিয়ে গিয়ে পা চেপে ধরল সে। মাথা ধরল অন্যজন। 2 জন মিলে সেলুন থেকে বের করে আনলো অজ্ঞান জেমসকে। ধুলোময় রাস্তা ধরে টেনে হিঁচড়ে ল অফিসে নিয়ে এলো। সেলে ঢোকানো হলো জেমসকে। এক মাতাল ঘুমিয়েছিল একটা ব্যাংকে। পাশের সেলের দরজা খুলল লোয়েল। ডেপুটিরা কটের উপর ছুঁড়ে ফেলল জেমসকে। দাঁড়িয়ে থেকে ওকে দেখল 3 জন। তখনই শটগানের শব্দ কানে এলো ওদের। দরজার দিকে ফিরে তাকালো শেরিফ। আনারই কেউ বোধ হয়। ছুটে বেরিয়ে গেল ডেপুটিরা। সেলের ভিতরে জেমসের সামনে দাঁড়িয়ে থাকলো শেরিফ। দীর্ঘক্ষণ জেমসকে দেখল সে। ঘৃণায় কুঁচকে গেছে মুখ। চাবির গোছা দিয়ে জেমসের মুখে আঘাত করলো 2 বার। ঠোঁট কেটে রক্ত বেরোতে দেখে খানিকটা প্রশান্তি অনুভব করল লম্যান। সেলের দরজা বন্ধ করে বেরিয়ে এলো সে। গলির মুখে আঙিনার ঠিক সামনে দাঁড়িয়ে আছে
সেলিয়া হিউস্টন। ভাবছে ঝুঁকিটা নেবে কিনা। জেনিফার রায়ানকে উপরের কোয়ার্টার থেকে বেরিয়ে আসতে দেখে একপাশে সরে গেল ও। সিঁড়ি ভেঙে নেমে এলো জেনি। আঙিনা পেরিয়ে গলি ধরে শহরের মূল অংশের দিকে এগোলো। জেনি অদৃশ্য হওয়া পর্যন্ত অপেক্ষা করল সেলিয়া। তারপর ধীর পায়ে আঙিনা ধরে কোয়ার্টারের দিকে এগোলো, যেন কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। গেটের কাছে ঝুলন্ত লণ্ঠন চ্যান আলো ছড়িয়ে দিয়েছে পুরো আঙিনায়। ইয়ার্ড পেরোনোর সময় কেউ যদি দেখত ওকে, তাহলে দ্বিধা আর সংশয় দেখতে পেত ওর মুখে। সময়টা অবশ্য খুব উপযুক্ত। জেমস কারভার নেই এখন। কিন বিলিংসের খোঁজে সারা শহর চষে বেড়াচ্ছে সে, এবং জেনিফারও বেরিয়ে গেছে। এর চেয়ে মোক্ষম সময় আর হতে পারে না। ম্যাট রায়ানের মুখটা স্মরণ করল। বোনের বিরুদ্ধে তর্কে ওর পক্ষ নেয়ার চেষ্টা করেছে সে। ঘটনাটা মনে পড়তে উষ্ণ একটা প্রস্রবণ বইল সেলিয়ার ভিতর। বোকার মতো জিনিসটা আবিষ্কার করেছে ও। ভাবছে ও এখন জানে সেলিয়া, কিন্তু অযথাই নিজেকে দ্বিধান্বিত করছে। যদিও অস্বীকার করবার উপায় নেই, ম্যাট বা জেনি দুজনেই যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে ওকে। তারপরও পিটের কথা ভুলতে পারছে না সেলিয়া। ভাইয়ের কথা মনে পড়ায় দগদগে গায়ে নুনের ছিটা পড়ল যেন। দৃষ্টি তুলে আলোকিত জানালার দিকে তাকালো সেলিয়া। চট করে সিদ্ধান্ত নিয়ে ফেলল। পিছন ফিরে তাকালো ও। গলি বা আঙিনায় কেউ নেই। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এসে দরজায় নক করল, কিন্তু উত্তরের অপেক্ষা করল না। ভেজানো দরজা ঠেলে ঢুকে পড়ল ভিতরে। দরজা খুলবার শব্দ শুনেছে ম্যাট। সেলিয়াকে ওর কামরায় ঢুকতে দেখে বালিশের নিচে রেখে দিল হাতের পিস্তল। বিষণ্ণ মুখে হাসি ফুটল। সেলিয়া, তুমি কেমন আছো ম্যাট? বসো, আহ্বান করল ম্যাট। বুভুক্ষের মতো তাকিয়ে থাকলো মেয়েটির দিকে। বিছানার পাশে একটা চেয়ারে বসলো সেলিয়া হিউস্টন। শুনলাম চুক্তিটা নাকি বাতিল হয়ে গেছে। সত্যি কি ওয়েস্টার্নের কাছে ওই চুক্তির মূল্য খুব বেশি ম্যাট? তিক্ত হাসি দেখা গেল ওয়েস্টার্ন মালিকের মুখে। ঠিকই শুনেছ। চুক্তি থাকলে হয়তো টিকে যেতাম, কিন্তু এখন যেহেতু নেই, বুঝতে পারছি না কি হবে আমাদের। তাহলে আশা ছেড়ে দিচ্ছ তোমরা? কণ্ঠে আন্তরিকতা বা উদ্বেগ ঢেলে দেয়ার চেষ্টা করল সেলিয়া, কিন্তু পারল না। বিপুল প্রত্যাশা জাগছে মনে। ম্যাটের উত্তরটা হয়তো ইতিবাচক হবে। তাহলে কিন বিলিংস আর কেই কারভারের শৃঙ্খল থেকে মুক্তি পাবে ও। না, আশা ছাড়ব কেন? নিষ্প্রিয় স্বরে বলল সে। যেখান থেকে শুরু করেছি সেখানে ফিরে গেছি কেবল। নতুন একটা ইয়ার্ড আর কিছু ওয়াগন আছে আমাদের। চাহিদার তুলনায় হয়তো যথেষ্ট নয়, কিন্তু কাজ চালিয়ে নিতে পারবো। নতুন করে শুরু করতে হবে আমাদের। নীরবতা নেমে এলো কামরায়। জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে ম্যাট। বিষণ্ণ দেখাচ্ছে ওকে। কি ভাবছ? জানতে চাইল সেলিয়া। শুকনো হাসি দেখা গেল তার মুখে। একটা ওয়াগন, 6টা মিউল আর অনেক উচ্চাশা নিয়ে এখানে আসবার কথা ভাবছিলাম। মুখ বেদান হয়ে গেল সেলিয়ার। ভাইয়ের কথা মনে পড়ল ওর। ঠিক ম্যাট রায়ানের মতোই উচ্চাকাঙ্ক্ষা আর স্বপ্ন নিয়ে পিউতে এসেছিল সে। আমার ভাইয়ের কথা ভাবছি, বিষণ্ণ সুরে বলল। তোমার মতোই অল্প দিয়ে শুরু করেছিল, কিন্তু অতটা সৌভাগ্য ছিল না ওর। কি হয়েছিল ওর? স্থির দৃষ্টিতে ম্যাটের দিকে তাকালো সেলিয়া। চোখে চোখ রাখলো। মারা গেছে, ধীর কণ্ঠে বলল ও। কেউ ওর ওয়াগনের বোল্ট ঢিলে করে রেখেছিল। পাহাড়ে উঠবার সময় দুর্ঘটনা ঘটে। পা ভাঙবার পর গ্যাংগ্রিনে মারা যায় পিট। সেলিয়ার একটা হাত চেপে ধরল ম্যাট। দুঃখিত সেলিয়া, তোমার ভাইয়ের কথা জানতাম না আমি। ম্যাটের স্পর্শে আড়ষ্ট হয়ে গেল সেলিয়ার শরীর। ভান করছে ও, আলবৎ, কারণ সেই পিটের ওয়াগনের বোল্ট ঢিলে করে রেখেছিল।
পিটকে খুন করেছে, কথাটা নিজেকে বারবার বলতে থাকলো সেলিয়া। তাতে ওর মনে কিছুটা হলেও জেদ আর আত্মবিশ্বাস ফিরে এলো। মনে মনে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ও, অসহায় বোধ করছে। আগের মতো আর ঘৃণা করতে পারছে না ম্যাটকে। পিঠের চিতি বা তাকে ধুকে ধুকে মরতে দেখবার তিক্ততাও ফ্যাকাশে হয়ে যাচ্ছে ম্যাট রায়ানের উপস্থিতিতে। সহসা এখানে আসবার কারণটা মনে পড়ল ওর। এখন আর কিছুই যায় আসে না, ক্ষীণকণ্ঠে বলল ও। তবে এ থেকে একটা শিক্ষা পেয়েছি আমি। কি? ফেটিং পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য এবং বিপজ্জনক ব্যবসা। লোকদের ভেঙে ফেলে, খুন করে, তাদেরকে ভুলে যেতে বা উদাসীন হতে শেখায়। শুধু আক্রিকের প্রতি মনোযোগী হয়ে পড়ে ওরা। নতুন নতুন চুক্তি কিভাবে পাবে সেদিকে নজর থাকে সবার। ও, এটাই তাহলে তোমার ধারণা? আশ্চর্য। মেয়েটির তিক্ততা জানতে পেরে বিস্মিত দেখালো ম্যাটকে। জানতাম না এভাবে অনুভব করো তুমি। আমি কিন্তু অন্য একটা কাজে এসেছিলাম। কি কাজে? তুমি আর মিস্টার কারভার সব কিছু বাদ দিচ্ছ না কেন ম্যাট? হাতে কিছুটা টাকা থাকতে থাকতে ব্যবসা ছেড়ে দেওয়া উচিত নয় কি? তীক্ষ্ণ দৃষ্টিতে ম্যাটকে দেখছে সেলিয়া। দুটো উদ্দেশ্যে প্রস্তাব দিয়েছি। নিজের আন্তরিকতার সম্পর্কে সন্দেহ ও জানে ম্যাট রায়ান ভুলেও সন্দেহ করবে না ওকে। আশা করছে ওয়েস্টার্ন হয়তো হাল ছেড়ে দেবে। সেক্ষেত্রে কিন বিলিংসের গ্রাস থেকে মুক্তি পাবেও, ভয়ঙ্কর কিছু ঘটবার আগেই। কিন্তু অন্য কারণটা আরও গভীর এবং অব্যক্ত। নিজের কাছেই স্বীকার করে না সেলিয়া। অবচেতন মনে আশঙ্কা খারাপ কিছু ঘটবে ম্যাটের ভাগ্যে, হয়তো ওরই কারণে। বিহ্বল দেখাচ্ছে ম্যাটকে। এভাবে সব কিছু শেষ হোক তা চাই না আমি। জেমসও চাইবে না বোধ হয়। তাহলে কি করতে চাও তোমরা? ফের শুরু করব। একবার তো করেছি, আবার না হয় শুরু করব। এখনও কয়েকটা কাজ বাকি রয়ে গেছে। সবার আগে মোনারকে হারিয়ে দিতে হবে। প্রায় অসম্ভব একটা কাজ ম্যাট, মিথ্যে আশা করছো কেন? হতাশা দেখা গেল সেলিয়ার চোখে মুখে। টাকা আছে ওদের, গানম্যান আছে, শেরিফও ওদের পক্ষে। কিভাবে ওদের বিরুদ্ধে লড়বে তোমরা? জানি না, কিন্তু লড়ব। শেষ পরিণতি কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে? না ম্যাট, পারবে না, আমি জানি। ভয় পেয়েছ ছেলিয়া? ক্ষীণ হেসে জানতে চাইল ম্যাট। নিজের জন্য নয়, তোমার জন্য। ফের ওর হাতে একটা হাত রাখলো ম্যাট। ওয়েস্টার্ন মালিকের মুখভাব আর চাওনি দেখে সেলিয়া নিশ্চিত বুঝল এমন কিছু সে বলতে যাচ্ছে যেটা তাকে বলতে দেয়া ঠিক হবে না। দ্রুত নিজের হাত টেনে নিল। জেনের কথা ভাবছি আমি। ম্যাট, কি করবে ও? কি করবে মানে? আমার ভাইয়ের ক্ষেত্রে যেমন হয়েছে একই ঘটনা যদি তোমার ক্ষেত্রে হয়। ম্যাট, জানি না কিভাবে তোমাকে বলবো। পরে হয়তো হাসবে আমার কথা মনে করে, ভাববে ভীতু একটা মেয়ে অযথা ভয় দেখাতে চেয়েছে। কিন্তু আমি জানি ঠিকই বলছি। থামলো। চোখে আশঙ্কা ফুটে উঠেছে। ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে ম্যাট। আমরা কেউই নিস্তার পাব না। এ কথা বলছো কেন? ব্যাখ্যা করতে পারবো না, স্রেফ ধারণা বলতে পারো। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে সতর্ক করবার চেষ্টা করছো আমাকে। সহাস্যে বলল ম্যাট। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সেলিয়া, তুমি কি জানো কিছু যা আমরা জানি না? ফ্যাকাশে হয়ে গেল সেলিয়ার মুখ। না, না। উঠে দাঁড়িয়ে বলল ও। কিভাবে জানবো আমি? শুধু অস্বস্তিকর একটা অনুভূতি হচ্ছে আমার ম্যাট। এমন একটা কিছু যেটা অগ্রাহ্য করতে পারছি না, স্পষ্ট বুঝতে পারছি না। পারলে কেই কারভারের কাছে পাঠাতাম তোমাকে। খুশি হয়ে তোমার কোম্পানি কিনে নিত সে। তাহলে যত ঝামেলা থেকে মুক্তি পেতে তুমি। এই ফেইটিং ব্যবসার দানবটা নেমে যেত ঘাট থেকে। নিজের হাতের দিকে তাকিয়ে থাকলো ম্যাট। ধীরে ধীরে মাথা নাড়ছে। না সেলিয়া, অনেক এগিয়ে গেছি আমরা। কোনো একদিন, জানি না কবে, কিন্তু নিশ্চিত জানি কেই কারভার একটা প্রস্তাব নিয়ে আসবে আমার কাছে।
মোনারকে বিক্রি করবার প্রস্তাব দেবে। সেই দিনটি না আসা পর্যন্ত লেগে থাকবো আমি। দীর্ঘশ্বাস ফেলল সেলিয়া। জানতাম এ কথাই বলবে। আর কি বলতে পারতাম আমি? জানা নেই ওর। একই জায়গায় দাঁড়িয়ে থাকলো সেলিয়া। পরস্পরের দিকে তাকিয়ে আছে ওরা। আচমকা দূরে গান শটের গম্ভীর শব্দ শোনা গেল। রাতে এ সময়ে শটগান দরকার পড়ল কার? অস্বস্তি ম্যাটের কণ্ঠে। জেমস কারভার আর শেরিফ সামলয়েল পাশের কামরায় তল্লাশি চালিয়ে চলে যাওয়ার পর বিছানার কিনারে বসে পড়ল কিন বিলিংস। খ্যাপা ওঠা হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ ফিরে আসবার অপেক্ষায় থাকল সে। আরেকটু হলে ওকে আবিষ্কার করে ফেলেছিল জেমস। চিন্তাটা অস্থির করে তুলছে বিলিংসকে। লোকটা এতটা কাছাকাছি থাকাও পছন্দ করতে পারছে না। বিকেলের মারপিটে শুধু শরীরেরই ক্ষত সৃষ্টি হয়নি, ভয়ের পাশাপাশি রীতিমতো আতঙ্ক বোধ করছে সে। হুইস্কিও সেটা দূর করতে পারছে না। তারপরও গলায় তরল আগুন ঢালছে বিলিংস। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। বিছানার উপর নিথর পড়ে আছে সে। মুঠিতে শিথিলভাবে গ্লাস ধরে রেখেছে। জুতোসহ পা তুলে দিয়েছে বিছানায়। নানান চিন্তা আর চিতিতে ভার হয়ে আছে মন। কিন্তু একটা চিন্তা বারবার ঘুরে ফিরে আসছে। তিক্ত ঘৃণা বিষের আগুন জ্বালিয়ে দিচ্ছে সারা শরীরে। চায়না বয়ে বিস্ফোরণের জন্য দায়ীকে। মরিয়া হয়ে আশা করলো প্রশ্নটার উত্তর বের করতে পারবে। শান্ত হবে অস্থির মন, কিন্তু হলো না। দীর্ঘ সময় প্রশ্নটা নিয়ে ভাবল। ব্রেক লেবার কেটে রাখবার ঘটনাটা মনে পড়তে কিছুটা ইঙ্গিত পেল। জিম রাফকে ভাড়া করবার ব্যাপারটা 4 জন লোক জানত। লোয়েল, সেলিয়া হিউস্টন, কেইক কারভার আর ও নিজে। কারভারের নামটা উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে তীব্র খিস্তি করল। আগামীকাল বেতন পাওয়ার কথা ওর। এবার অর্ধেক পাবে। মোনার্কের সেরা কোনো ড্রাইভারের বেতনের চেয়েও কম। কেইক কারভারের মুখ মনে পড়তে রাগে দিশেহারা বোধ করল বিলিংস। খুন চেপে যাচ্ছে মাথায়। কিন্তু নিজেকে সামলে নিল মোনার্ক ম্যানেজার। খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, শিগগিরই ব্যবস্থা হয়ে যাবে পুরোর। আবর্জনার মতো তাকে ছুঁড়ে ফেলবে সে। এরপর দেখা যাবে কিভাবে অবজ্ঞা প্রকাশ করে ব্যাটা। জিম রাফ সম্পর্কে জানত এমন 4 জনের চিন্তায় ফিরে গেল বিলিংস। ও নিজে ব্রেক লেবার ভাঙেনি, সুতরাং ও বাদ। লোয়েল নিজে না করলেও অন্য কারো মাধ্যমে কাজটা করাতে পারে। কিন্তু জেমস কারভারকে খেপিয়ে তুলে কী লাভ হবে শেরিফের? যেখানে নিশ্চিত জানে এমন একটা ঘটনার পর বিলিংসকে খুন করবার রোগ চেপে যেতে পারে লোকটার মাথায়, যখন কিনা নিজের ভবিষ্যৎ পাকাপোক্ত করতে বিলিংসকেই বেশি দরকার তার। লোয়েলও বাদ। এবার সেলিয়া হিউস্টন। অন্য কারো সাহায্যে এই মেয়েটাও কাজটা করতে পারে, কিন্তু কেন করবে? এ থেকে কি লাভ হতে পারে মেয়েটার? কোনোভাবেই উপকৃত হবে না সেলিয়া, সুতরাং তাকেও বাদ দেয়া যেতে পারে। বাকি থাকছে কেবল কেইক কারভার। নিকুচি করি ব্যাটার। এই জঘন্য কাজটা করবে না সে, কারণ আজীবন এমন নোংরা কাজ অন্যদের দ্বারা করিয়ে এসেছে সে। একেবারে পরিপাটি ভদ্রলোক সে। রুচিবোধ এতটাই উঁচুতে যে তার পক্ষে কাজটা আদৌ সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো? কারভারকেও বাদ দিতে হচ্ছে। যেখান থেকে শুরু করেছিল সেখানে ফিরে গেল বিলিংস। প্রশ্নটার উত্তর জানা নেই ওর। অনেক আয়াসের পর উঠে দাঁড়ালো মোনার্ক ম্যানেজার। বাইরে গাঢ় অন্ধকার। পুরো এক বেসিন পানি মাথায় ঢালল। হাত মুখ ধুয়ে মাথা মুছল তোয়ালে দিয়ে। কিছুটা ধাতস্থ বোধ করল এবার, কিন্তু মাতাল ভাবটা যায়নি এখনো। আজ রাতে বিশেষ সতর্ক থাকতে হবে ওকে। শার্ট ভেস্ট পরে
কোমরে গান বেল্ট জড়িয়ে বেরিয়ে এলো ও। সিঁড়ির উপর থেকে দেখলো গুটি কয়েক লোক আছে লবিতে। দ্রুত সিঁড়ি ভেঙে ডাইনিং রুমের পাশ দিয়ে পিছনের দরজার দিকে এগোলো ও। দরজা খুলে নির্জন গলিতে পৌঁছে গেল। শহরের কোথাও ওকে খুঁজে বেড়াচ্ছে জেমস কারভার। তার মানে আজ রাতে লোকটার মুখোমুখি হওয়া যাবে না। পিউতের সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওর। সেই জ্ঞান আর সহজাত প্রবৃত্তি কাজে লাগিয়ে অলিগুলি হয়ে শেরিফের অফিসের পিছনের দরজায় এসে পৌঁছল সে ৮ ঘন্টার মধ্যে। চেনা কারোর সঙ্গে দেখা হয়নি। জেল হাউসের পিছনে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটা নল আছে। ভিতরে হাত ঢোকাতে জিনিসটা পেয়ে গেল বিলিংস। ডাবল ব্যারেল শটগান। শেরিফ যেমন বলেছে জায়গা মতো আছে জিনিসটা। অস্ত্রটা বের করে ভাঁজ খুলে সেল আলাদা করে পকেটে ভরল সে। শটগানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন ব্যারেল পায়ের কাছে মোজার ভিতর গুজে ট্রাউজার দিয়ে ঢেকে দিল। বাকিটা কোমরে গুজে রেখে শক্ত করে বেল্ট বাঁধল। ভেস্টটা ভালো করে গায়ে চাপিয়ে এবার গলি ধরে এগোল। কসমোপলিটন হাউজের পিছন দরজায় থেমে মনস্থির করে নিল বিলিংস। সতর্কতার সঙ্গে দরজা খুলে সে দিয়ে গেল ভিতরে। বিশাল একটা স্টোর রুমে উপস্থিত হয়েছে সে। করিডোর হয়ে সরাসরি লবিতে চলে গেছে। করিডোরের ব্যাপারে দুশ্চিন্তা নেই ওর, কারণ স্টোর রুমের এক কোণে আলাদা সিঁড়ি রয়েছে, সম্ভবত স্টাফদের জন্য। কোণে জ্বলতে থাকা সায়ান আলোয় দেখতে অসুবিধা হচ্ছে। ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। পিছনে আস্তে করে দরজাটা ভিড়িয়ে দিয়ে সিঁড়িতে পা রাখল। মাত্র 2টো ধাপ উঠে এসেছে। এ সময় উপরে একটা দরজা খুলবার শব্দ শুনতে পেল বিলিংস। বরফের মতো জায়গায় জমে গেল। দরজা বন্ধ হওয়ার আগে ক্ষণিকের জন্য দেখতে পেল বিলিংস বগলে কিছু বেডশিট নিয়ে এক মেয়েড নেমে আসছে। দেয়ালের সঙ্গে ঘেঁষে দাঁড়ালো ও নিঃশ্বাস আটকে অপেক্ষায় থাকলো। ওকে পাশ কাটিয়ে চলে গেল মেইড। নিচে নেমে দরজা খুলে ফিরে তাকালো মেয়েটা। চোখে সন্দিগ্ধ দৃষ্টি। হুইস্কির গন্ধ পেয়েছে বোধ হয়, কিন্তু দূরের স্টোররুম থেকে আসা সায়ান আলো সিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি এবং বিলিংসও ঠায় দাঁড়িয়েছিল একই জায়গায়। দরজা বন্ধ হয়ে যেতে হাঁপ ছেড়ে বাঁচল বিলিংস। ভাগ্যটা মনে হচ্ছে ভালোই যাবে আজ। সিঁড়ি ভেঙে উঠবার সময় বিড়বিড় করল ও। কার্পেট বিছানো করিডোরে পা রাখতে নিশ্চিন্ত হলো। আপাতত নিরাপদ। দালানের সামনের অংশের দিকে এগোলো ও। আরেক পোস্ত সিঁড়ি ভেঙে উপরের ফ্লোরে উঠে এলো। করিডোরের একেবারে শেষ প্রান্তে কেক কারভারের সুইট। প্রথমে বিশাল লিভিং রুম, পাশে স্টাডি আর বেডরুম। সম্ভবত লিভিং রুমে আছে হারামজাদা, ভাবল বিলিংস। করিডোর ধরে শেষ প্রান্তে চলে এলো ও। একেবারে শেষে একটা খোলা জানালা আছে। জানালার কাছে এসে বাইরে তাকালো বিলিংস। ঠিক ওর নিচে আলোকিত জানালা দেখা যাচ্ছে। কেক কারভারের স্টাডির বোধ হয়। তার নিচে জানালার ঝুল ছাদ। অনায়াসে দাঁড়ানো যাবে সেখানে, কিন্তু ঝুল ছাদ ব্যবহার করবার ইচ্ছে নেই বিলিংসের। জানালার সঙ্গে এক পোস্ত মোটা রশি ঝুলানো রয়েছে। 4র্থ তলার জন্য ফায়ার এস্কেপ হিসেবে কাজ করছে। এতেই কাজ হয়ে যাবে ওর। রশির ভাঁজ খুলে নিচে নামিয়ে দিল সে। একেবারে জমি পর্যন্ত পৌঁছে গেল। করিডোরের ওপাশে পদশব্দ কানে এলো ওর। জানালার উপর ঝুঁকে পড়ল বিলিংস, যেন বাইরে কিছু দেখছে। যতক্ষণ না পদশব্দ একটা কামরার দিকে এগিয়ে শেষে দরজা বন্ধ হয়ে গেল, ততক্ষণ একই অবস্থায় থাকলো। শটগান বের করে জোড়া লাগালো বিলিংস। লোড করে কোমরে গুঁজল। রশি ধরে ধীরে ধীরে নেমে এলো নির্দিষ্ট ঝুল ছাদে। বসে নিচের দিকে ঝুঁকে পড়ল। এক হাতে দড়ি ধরে রেখেছে। পর্দার ফাঁক দিয়ে অনুসন্ধানী দৃষ্টি চালালো।
আশা করছে কামরাটা ফাঁকা দেখতে পাবে। কিন্তু ভিতরের দৃশ্য দেখে দাঁত বের করে হাসল বিলিংস। স্টাডির ডেস্কে বসে আছে কেইক কারভার। তার সামনে একটা চেয়ারে বসেছে জেনিফার রায়ান। জানালাটা বন্ধ থাকায় দুজনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে শোনা সম্ভব হলো না, কিন্তু পাতলা পর্দার আড়াল থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে দুজনকে। খানিকটা অপথিপ দেখাচ্ছে কারভারকে। জেনিফার রায়ানের কথা শুনবার সময় কানের লতি ধরে টানল। আচমকা উঠে দাঁড়ালো মেয়েটি। কথা বলছে এখনো। নিচু কণ্ঠে কিছু বলল কারভার, তারপর সপাটে চাপ্পড় মারল টেবিলে। ঘুরে দাঁড়িয়ে কয়েক পা এগোলো জেনিফার। থেমে কি যেন বলল। দড়ি ধরে রেখে শটগান বের করলো বিলিংস। কাঁধে ঠেকিয়ে নিশানা করল। সরাসরি কারভারের কপাল বরাবর টিগার টিপে দেওয়ার ইচ্ছে অদম্য হয়ে উঠছে, কিন্তু সাইট উপরে তুলে অপেক্ষায় থাকলো সে। দেখলো বউ করে চেয়ারে বসে পড়ল কারভার। শেরিফের নির্দেশ মতো কারভারকে শুধু ভয় দেখানোর জন্য শটগান সাইট কিছুটা তুলে টিগার টেনে দিল। ভয়াবহ শব্দ হলো। রিক এলের ধাক্কায় ভারসাম্যহীন হয়ে পড়ল কিন বিলিংস। কিন্তু ভাগ্য ভালো, দড়িটা ধরা ছিল অন্য হাতে। ওটা ধরে রেখে কামরার ভিতরে তাকালো। একটা ফুটো সৃষ্টি হয়েছে পর্দায়। কারভারের পিছনের প্যানেল আর উপরের সিলিংয়ে বিশাল গর্ত তৈরি হয়েছে। সরু ধারায় রক্ত গড়াচ্ছে কারভারের গাল থেকে। জানালার দিকে আতঙ্কিত দৃষ্টি চালালো সে। গুলির উৎস আঁচ করতে পেরেছে। এক হাত তুলে গাল স্পর্শ করল, তারপর ডাইভ দিয়ে ডেস্কের আড়ালে চলে গেল। সন্তুষ্ট বোধ করছে বিলিংস। শটগান ছেড়ে দিয়ে দ্রুত নিচে নামতে থাকলো। নিরাপদে নেমে এলো ও। শেষে অন্ধকার গলিতে হারিয়ে গেল। শটগানের ভয়াবহ শব্দটা শুনবার সময় দরজার নবে হাত রেখেছিল জেনিফার রায়ান। অজান্তে চিৎকার বেরিয়ে এলো ওর মুখ থেকে। তারপর ঝটিতে ঘুরে কেইক কারভারের আতঙ্কিত কাগজের মতো ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ দেখতে পেল। শেষে ডাইভ দিয়ে ডেস্কের আড়ালে ঝাঁপিয়ে পড়ল বুড়ো। প্রায় ওর মুখের উপর খুলে গেল দরজা। ভিতরে ঢুকলো চাইনিজ ভৃত্য। শূন্য ডেস্ক আর তার নিচে পড়ে থাকা কারভারের নিথর একটা হাত দেখতে পেল সে। ঘুরেই ছুটতে শুরু করলো, সমানে চেঁচাচ্ছে। একটু পর হুড়মুড় করে এক দঙ্গল লোক ঢুকে পড়ল স্টাডিতে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো কারভার। কাপা হাতে জানালাটা নির্দেশ করলো। কেউ কেউ আমাকে খুন করতে চেয়েছিল, কাপা স্বরে বলল সে। প্যানেলহীন জানালা দিয়ে বাইরে দৃষ্টি চালালো একজন। দড়িটা দেখতে পেল। পালিয়েছে বেটা। ফায়ার এস্কেপ দিয়ে পালিয়ে গেছে। হইহল্লা শুরু হলো এবার। জেনিফারের ধারণা ছিল না সামান্য কারণে কতটা বাড়াবাড়ি করতে পারে হুজুগে লোকজন। এবার দেখতে পেল। কেইক কারভারের গালে রক্ত দেখা যাচ্ছে। সেফ কাটা দাগের চেয়ে বেশি কিছু নয়, কিন্তু লোকজন ডাক্তার ডাকবার জন্য চিৎকার করছে, পরস্পরকে নির্দেশ দিচ্ছে। এমন ব্যস্ত হয়ে পড়ল যে হুলস্থুল শুরু হলো। ল অফিস থেকে 2 ডেপুটি এসে পৌঁছালো একসময়। আমাকে গুলি করেছিল কেউ, সরসে ঘোষণা করল কারভার। আতঙ্ক চলে গেছে। তার জায়গা দখল করে নিয়েছে বিদ্বেষ আর ক্ষোভ। তারপরই জেনিফারকে দরজার কাছে দেখতে পেল সে। হাত তুলে নির্দেশ করল, ওই মেয়েটাকে গ্রেপ্তার করো। মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেল পুরো কামরা। ও তোমাকে গুলি করেছে মিস্টার কারভার? জানতে চাইল এক ডেপুটি। না, কিন্তু আমি জানি কাজটা কে করেছে, আর একে পাঠানো হয়েছিল টোপ হিসেবে। সন্দিগ্ধ দেখাচ্ছে ডেপুটিকে। তুমি বলছো হত্যাকারীর পরিচয় জানো? জানি, জেমস কারভার। মাথা নাড়ল ডেপুটি। তুমি বোধহয় ভুল করছো মিস্টার কারভার। জেমস কারভার এখন জেলে আছে। চুপসে গেল কারভারের মুখ, কিন্তু তা দেখতে পায়নি জেনিফার। তাহলে কি বিলিংসকে খুন করেছে ও? এক ডেপুটির উদ্দেশ্যে রুদ্ধশ্বাসে জানতে চাইল ও। না ম্যাম, একটু আগে শেরিফ আর 2 ডেপুটির সঙ্গে
মারপিটের কারণে জেলে ঢুকানো হয়েছে ওকে। ধন্যবাদ তোমাকে, খোদা, ফিসফিস করল জেনিফার। অশেষ ধন্যবাদ। 17। পরদিন খুব ভোরে কেইক কারভারের সাথে দেখা করতে এলো শেরিফ সাম লয়েল। পরিপাটি পোশাক পরনে, সাদা লিলেনের শার্ট, সুতির ট্রাউজার, নিখুঁত খৌরি করা মুখ, সব মিলিয়ে দেখতে অসাধারণ লাগছে। কেইক কারভারের বিশাল লিভিং রুমে ঢুকতে দেখা গেল তাকে। সবে যখন নাস্তা শেষ করেছে মোনার্ক মালিক। সুপ্রভাত কারভার, ডেকেছিলে আমাকে? বসো, কাঠখোট্টা স্বরে বলল কারভার। শেরিফকে কফির অফার দেয়ার প্রয়োজন বোধ করল না। ভিতকে ইঙ্গিতে নাস্তার বাসনকোসন নিয়ে যেতে নির্দেশ দিল। ভিতর চলে যেতে একটা সিগার ধরিয়ে উঠে দাঁড়ালো সে। পরিষ্কার ব্যান্ডেজ দেখা যাচ্ছে গালে। গতকাল ব্যাক শটের স্লিপ পয়েন্ট যেখানে লেগেছিল। লোয়েল, তুমি নাকি আমার ভাতিজাকে জেলে ঢুকিয়েছ? ঠিকই শুনেছ। কি কারণে? পিসবন্ডের শর্ত ভাঙবার কারণে। 2 ডেপুটি আর আমাকে পেটানোর চেষ্টা করেছিল সে। জানালার কাছে দাঁড়িয়ে আছে কারভার। প্রসন্ন দৃষ্টিতে রাস্তার ভিড় দেখছে। জেলে রাখতে পারবে ওকে? ঘুরে জানতে চাইল সে। মাথা নাড়ল লোয়েল। মনে হয় না বেশিক্ষণ রাখা যাবে মিস্টার কারভার। কেন? আসলে ওর অপরাধ মোটেই গুরুতর নয়। সকালে জজের কাছে নেওয়া হবে ওকে। $25 জরিমানা দিলে হয়তো ছাড়াও পেয়ে যাবে। তবে পিসবন্ডের টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে। নার্ভাস ভঙ্গিতে সিগারে পাম্প করল কারভার। তুমি কি নিশ্চিত এখনকার ঘটনার আগেই গ্রেপ্তার করেছে ওকে? নিশ্চয়। বাঁকা হাসি খেলে গেল লোয়েলের ঠোঁটে। কিন্তু পিছন ফিরে থাকায় সেটা দেখতে পেল না কারভার। শটগানের শব্দ যখন কানে এলো, সেলের ভিতর ওর সামনে দাঁড়িয়েছিলাম আমি। যাকগে, ওকে জেলের ভিতর দেখতে চাই আমি। কারণ তুমিও জানো ওর লোকই গুলি করেছে আমাকে। বিজ্ঞের হাসি হাসল শেরিফ। কিন্তু ও নিজে গুলি করেনি তোমাকে, মনে করিয়ে দিল সে। ওকে জেলে রাখতে পারবো না আমি মিস্টার কারভার। পারলে খুশি হতাম, কিন্তু সম্ভব নয়। ঝটিতে ঘুরে দাঁড়ালো কারভার। যদি $1000 দেই? নিচু স্বরে প্রস্তাব করল সে। মাথা নাড়ল লোয়েল। ওকে যদি দুপুরের পরও জেলে রাখি, তাহলে জাদরেল আইনজ্ঞরা একটা রিট নিয়ে কোর্টে চলে যাবে। সেক্ষেত্রে শেষে আমি বিপদে পড়ব। তাই ঘুরে জানালার দিকে তাকালো কারভার। অন্য কোনো চার্জ আনা যায় না? চিন্তা করবার ভান করল শেরিফ। না, তেমন কিছু মাথায় আসছে না। শেষে বলল ও, যে অপরাধেই অভিযুক্ত করা হোক, আগে প্রমাণ করতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি মোনারকে ওই আগুন লাগিয়েছে, কিন্তু ওই মেয়েটার অ্যালিবাই বাঁচিয়ে দিয়েছে ওকে। ওকে গ্রেপ্তার করতে পারিনি বলে বিকল্প ব্যবস্থা নিয়েছি। পিসবন্ডের অধীনে রেখেছি ওকে, কিন্তু অন্য কোনো অপরাধের কারণে ওকে ধরতে পারবো না। আমার একটা বাগবোর্ড ধ্বংস করেছে সে। এ কারণে কি আটক করা যায় না? প্রসন্ন হাসি দেখা গেল লোয়েলের মুখে। বিলিংসের কারণে সেটা ঘটেছে মিস্টার কারভার। ফ্ল্যাগ সিগন্যাল মানেনি ও। হ্যাঁ, তাই তো, বিরস মুখে বলল কারভার। চেয়ারে শরীর এলিয়ে দিল লোয়েল। পরিস্থিতিটা দারুণ উপভোগ করছে। ধীরে ধীরে একটা একটা করে কেইক কারভারের চারপাশে সুতার বের দিচ্ছে সে। কারভারের চিন্তাধারা পরিষ্কার পড়তে পারছে। জানে কি ভাবছে সে, কি করতে চাইতে পারে। কারভার চাইছে কোনোভাবে আরও কিছুদিন জেমসকে জেলে ভরে রাখতে। তাতে ওয়েস্টার্নের কফিনে শেষ ব্রেকটা গাথা নিশ্চিত হবে। সেটা যখন সম্ভব নয়, লোয়েল নিশ্চিত জানে এবার কি করবে মোনার্ক মালিক। মৃত্যুভয়ে কাতর হয়ে পড়েছে বুড়ো। কেইক কারভারের মতো প্রভাবশালী মানুষ যখন আতঙ্কিত হয়, যা ইচ্ছে তাই কাণ্ড ঘটিয়ে বসতে পারে। তো পারবে না যখন কি আর করা।
উদাসীন সুরে বলল কারভার। সম্ভব হলে সত্যিই খুশি হতাম, আন্তরিক কণ্ঠে বলল শেরিফ। কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে নয়। থেমে দেখল মোনার্ক মালিককে। যা বলতে চাইছে তার গুরুত্ব পুনর্বিবেচনা করল। তোমার অবস্থা জানি আমি, মিস্টার কারভার। একগাদা নির্বোধ নিষ্ঠুর বুলির সঙ্গে লড়াই করতে হচ্ছে তোমাকে। ব্যক্তিগতভাবে আমি মনে করি তুমি যদি যথেষ্ট দড়ি সরবরাহ করো তাহলে ওরা নিজেরাই নিজেদের ঝুলিয়ে দেবে। এদের সবার উপর চোখ রাখছি আমি। সুযোগ পাওয়া মাত্র প্রত্যেককে জেলে ঢোকাবো। সে রাগ করল ও। অবশ্য স্বীকার করতে হবে, অস্বস্তিকর একটা অবস্থায় আছো তুমি। আমি ওদেরকে পাকড়াও করবার আগেই তোমাকে পাকড়াও করে ফেলতে পারে ওরা। রক্ত সরে গেল কারভারের মুখ থেকে। ঠিকই বলেছ, শুকনো স্বরে স্বীকার করল সে। কিন্তু ঝুঁকিটা নেওয়া ছাড়া উপায় নেই। পশ্চিমে আইন আসলে অসহায়। অপরাধ প্রমাণিত হওয়ার আগে সব মানুষই নিরাপদ। কেবল অপরাধ সংঘটিত হলেই নিজের কাজ দেখাতে পারি আমি। তার আগে, এমনকি আমি যদি নিশ্চিত জানি যে ঘটতে যাচ্ছে ব্যাপারটা, কিছুই করবার থাকে না। উঠে দাঁড়ানোর সময় কারভারের ফ্যাকাশে মুখ দেখল। কুট শেষ। প্যাস কচবার লোভ সামলাতে পারল না লোয়েল। এখন থেকে সতর্ক থেকো কারভার। সম্ভব হলে সঙ্গে একজন লোক রেখো সবসময়। সুদৃশ্য লিলেনের রুমাল দিয়ে কাপা হাতে কপাল থেকে ঘাম মুছল কারভার। তাই করব আমি। বিলিংসকে দেখেছ নাকি? ভাবছি ওর সঙ্গে দেখা করতে যাব। ধন্যবাদ, বিড়বিড় করল কারভার। নিজেকে অনেকটা সামলে নিয়েছে। ক্ষীণ হাসি দেখা গেল মুখে। শোনো লোয়েল, $5,000 পর্যন্ত দেব, আচমকা প্রস্তাব করল সে। সহাস্যে মাথা নাড়ল শেরিফ। করতে পারলে খুশি হতাম, কিন্তু সম্ভব হবে না। না স্যার, সম্ভব নয়। শেক হ্যান্ড করবার সময় লোয়েল আবিষ্কার করল হাত ভিজে গেছে মোনার্ক মালিকের। গতরাতের ঘটনা ঈশ্বরের ভয় ধরিয়ে দিয়েছে তার মনে। নিচে নামবার সময় আনমনে হাসতে থাকল শেরিফ। ইচ্ছে করলে আগুনে ঘি ঢেলে দিতে পারে ও। জেমসকে ছেড়ে দিলেই হলো। ও আগে বরং কিন বিলিংসের সঙ্গে কারভারের সমঝোতা হোক। সময় দরকার বিলিংসের। জেমস না হয় আরও কিছুক্ষণ আটকে থাকলো জেলে। কার কি আসে যায় তাতে? পিউতে হোটেলে এসে ক্লার্কের উদ্দেশ্যে দূর থেকে হাত নাড়ল লোয়েল। তারপর সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো। নতুন কামরায় এখনও আছে বিলিংস। কি ব্যাপার? দরজা খুলে জানতে চাইল সে। দরজা বন্ধ করে হাসতে শুরু করলো লোয়েল। হাসির তীব্রতা ক্রমশ বাড়ছে। হাসি বোধ হয় সংক্রামক। বিলিংসও হাসতে থাকলো, তবে কিছু না বুঝেই। কি হয়েছে? ফের জানতে চাইল মোনার্ক ম্যানেজার। বেটা এমন ভয় পেয়েছে যে ঠিকমতো কথাই বলতে পারছিল না। সতর্ক থাকতে পরামর্শ দিয়েছি ওকে। বলেছি একজন বডিগার্ড রাখতে সারাক্ষণ। আরেকটু হলে অজ্ঞানী হয়ে যেত বুড়ো। জেমসকে জেলে রাখবার বিনিময়ে আমাকে $5,000 অফার করেছে, যেমন ভেবেছিলাম। চোখ শুরু হয়ে এলো বিলিংসের। তাহলে সত্যিই ভয় পেয়েছে সে? এত টাকা এমনিতে খরচ করবে না কিপনটা। তোমার খোঁজ করছিল এরই মধ্যে? তাহলে বলতেই হচ্ছে দারুণ একটা কাজ করেছ স্যাম। দেখতে পাবে। যাকগে, তৈরি হয়ে নাও। কারবারের সঙ্গে দেখা করতে যাবে। এই ফাঁকে জেমসকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব আমি। হাসি মুছে গেল বিলিংসের মুখ থেকে। ওই শয়তানটার ব্যাপারে সেফ আর কয়েকটা ঘন্টা চিন্তিত থাকতে হবে। তারপর বসিতে গেঁথে ফেলবো ওকে। দ্রুত কাপড় পরতে শুরু করলো সে। ঠিক। কারবারের সঙ্গে কি বলতে হবে জানো তুমি? আগেই ঠিক করে রেখেছি আমরা। সন্ধ্যার পর আবার আসবো আমি। শুনবো কিভাবে কি করলে। নিশ্চয়। শয়তানি হাসিতে ভরে গেল বিলিংসের মুখ। আশপাশে কয়টিরা শিকারের নেশায় ঘুরে বেড়াচ্ছে। স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু আজকের দিনটা পার হলেই
কেল্লা ফতে। কাল থেকে অন্য একদিন, এতদিন যেটার স্বপ্ন দেখেছি। ঘুরে শেরিফের চোখে চোখ রাখল সে। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর ওই বেটার মুখোমুখি হব আমি। তুমি জানো স্যাম, অধিকারটা পাওনা হয়েছে আমার। নিশ্চয়, এবার কাজ দেখাও বাছা। স্টেটসন তুলে মাথায় চাপালো বিলিংস। চেক নেওয়ার কথা ভুলে যেও না আবার। দরজার দিকে এগোনোর সময় বলল শেরিফ, ওটা খুব গুরুত্বপূর্ণ। ওই চেকটাই আসল প্রমাণ হয়ে দাঁড়াবে শেষে। জানি, আশ্বস্ত করল বিলিংস। 15 মিনিট সময় দাও আমাকে, দেখবে কাজ শেষ করে ফেলেছি। নিচে নেমে কসমোপলিটন হাউজের দিকে এগোলো সে, আর মনে শীষ বাজাচ্ছে। রৌদ্রোজ্জ্বল একটা দিন, ফুরফুরে বাতাস বইছে। নীল আকাশে মেঘের ছিঁড়ে ফোটাও নেই। চারপাশে ধুলোর উৎকট গন্ধ, তেতে উঠেছে সূর্য। সেলুন পেরিয়ে যাওয়ার সময় বিয়ারের শীতল মিষ্টি সুবাস আসছে। জীবন এখানে সমৃদ্ধ। কেবল কেক কারভারকে জালে ভরতে পারলেই হলো। বারবিকিউ বানাতে পারবে ব্যাটাকে। নিকুচি করি তোর। কিন্তু কেক কারভারের কাছ থেকে শীতল নিষ্পেয় অভ্যর্থনা পেল বিলিংস। এটা অবশ্য সবুজ সংকেত, ভাবল সে। এর মানে হচ্ছে নিজের সম্পর্কে নিশ্চিত নয় মোনার্ক মালিক। ইদানিং আমার সঙ্গে দেখা করছো না যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কারভার। কামরার সবচেয়ে আরামদায়ক চেয়ারে আসেন। ঠিকই ধরেছ, সোজা সাপটা বলল সে। জেমস কারভারের পিস্তলের বুলেটে পেট ভরবার ইচ্ছে নেই আমার। ক্ষীণ হাসল কারভার। আমিও চাই না কিন। গত রাতের কথা শুনেছ? অল্পের জন্য বেঁচে গেছ চিপ। ব্যাপারটা পছন্দ হয়নি আমার। যত ভাবছি ততই অপছন্দ হচ্ছে। বাঁকা পথে খেলতে চাইছে ওরা। ঠিক আছে, আমরাও দেখাবো। কিন্তু চিপ, ভয়ে যদি নিজের মুখ নাই দেখাবে, তাহলে ফেইটিং ব্যবসা চলবে কি করে? কিন, ব্যাপারটা শেষ দেখতে চাই আমি। শান্তস্বরে ঘোষণা করলো কেই কারভার। তাই? কিভাবে? আমি না বলে আসলে আমরা বলা উচিত, তুমি আর আমি। ওই আউটফিটটাকে আমরা দুজনেই ভয় পাই, তাই না? নিশ্চয়, তিক্তস্বরে স্বীকার করলো বিলিংস। নিশ্চন্ন করে দাও ওদের। দীর্ঘক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। আসলে তুমি মেন করছো, কাজটা যেন আমি করি, তাই না বস? বাঁকা সুরে জানতে চাইলো বিলিংস। তোমাকে পারিশ্রমিক দেব, শুধু শুকনো ধন্যবাদে চিরে ভিজবে না। সাহস হারিয়ে ফেলেছ কিন? এরই মধ্যে সবই হারিয়ে বসেছি। হঠাৎ যেন বদলে গেছ। তুমিও বস। কিন্তু আমার ধারণা কাজটা এখনো করতে পারবে তুমি। মনে হয় না। ফের চোখে চোখে তাকিয়ে থাকলো ওরা। দুজনের চাউনিতেই ঘৃণা। শেষে হাসলো কেক কারভার। বেতন কমিয়ে দেওয়ায় বোধহয় দুঃখ পেয়েছ তুমি। দুঃখ পাবো না তো কি নাচবো? মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। হতাশ ভঙ্গিতে বলল কারভার। ভুলে যাও সব। দুজনে আমরা এত পথ এসেছি যে তিক্ত চিঠি নিয়ে ঝগড়া করা সাজে না আমাদের, তাই না? তাই শোনো, ন্যায্য পারিশ্রমিক দেব তোমাকে। প্রস্তাবটা নিচ্ছ না কেন? ভাবনার ভান করল বিলিংস। বিশাল মুখে অস্বস্তি। কেক কারভার যদি ভালো করে তাকাতো তাহলে দেখতে পেত যতটা উচিত ততটা বিস্ময় দেখা যাচ্ছে না তার চোখে। সেটা সত্যি, স্বীকার করল বিলিংস। 1000 চলবে? 1000-এ চলবে না। জানের ঝুঁকি নিতে হবে আমাকে চিপ, জানের ঝুঁকি। 2000? এর দ্বিগুণেও রাজি নয়। বেশ, 5000। বাড়তি হিসেবে নিষিদ্ধ অ্যালিবাইয়ের ব্যবস্থা করব তোমার জন্য। বিলিংস জানে কোনো অ্যালিবাই দরকার নেই, কিন্তু $5000 ওর প্রত্যাশার চেয়েও বেশি। আগ্রহী হয়ে উঠবার ভান করল সে।
এই কারভারকে যেহেতু পুরো ধসিয়ে দেবে, সামান্য কয়েক ডলার নিয়ে ঝগড়া করবার দরকার কি? ঝুঁকে এলো ও সামনে। শুনতে মন্দ লাগছে না। কাজটা নিচ্ছ তাহলে? যদি অ্যালিবাইটা পছন্দ হয়। আজ রাতে। সামনের দিকে চেয়ার টেনে আনলো মোনার্ক মালিক। মোনার্কের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব নিয়ে জেমসের কাছে যাবে সেলিয়া হিউস্টন। জানাবে রাস্তায় দেখা হওয়ার সময় প্রস্তাবটা তুমিই দিয়েছ ওকে। সরাসরি জেমসকে প্রস্তাবটা দিতে ভয় পাচ্ছ তুমি, কারণ তোমাকে খুন করতে পারে সে। রায়ানের রুমে কথা হবে। জেমস আর ম্যাট রায়ানের সঙ্গে কথা বলবার সময় মহিলাদের কেউ থাকতে পারবে না তখন। জেমস হয়তো প্রস্তাবটা মেনে নেবে না, কারণ মাথা গরম হয়ে আছে ওর, কিন্তু ম্যাটই রাজি করাবে ওকে। বুঝতে পারছ তো? নিশ্চয়। মেয়েটা জানাবে যে রাতে ওদের সঙ্গে আলাপ করবার জন্য যাব আমি, এবং জেনিফার রায়ানকে সরিয়ে নিয়ে যেতে হবে ওকে। ঠিক। 5 জন বিশ্বস্ত লোক জোগাড় করতে পারবে তো? তার চেয়েও বেশি পারবো। দারুণ। ওয়েস্টার্নের অফিসের পিছনে ইয়ার্ডে ছড়িয়ে থাকতে বলবে ওদের। নির্দেশ দেবে জেমস কারভার বাড়ি থেকে বেরিয়ে আসতে গেলেই যেন গুলি করে। আমার মনে হয় না তাই করবে ওরা, কিন্তু ঝুঁকি না নেয়াই ভালো। তোমার জন্য অপেক্ষা করবে সে, এবং বিপদ থেকে দূরে থাকবে মেয়েরা। সিঁড়ি বেয়ে উঠবে তুমি, দরজায় নক করবে। দরজা খুলবার পর জেমস বেরিয়ে এলে কাজটা সারবে। যদি পিস্তল হাতে তোমার জন্য দরজায় অপেক্ষা করে সে, তাহলে 5 জনকে ইঙ্গিত দেবে যাতে ওখানেই ফেলে দেয় হারামজাদাকে। ম্যাট রায়ান বিছানায় পড়ে আছে, সুতরাং জেমসকে সাহায্য করতে পারবে না। চেয়ারে শরীর এলিয়ে দিল কারভার। আগ্রহ খুঁজবার চেষ্টা করলো ম্যানেজারের মুখে। পরে লোয়েলকে ঘটনা ব্যাখ্যা করবে তুমি, এবং ওই 5 জন সমর্থন করবে তোমাকে। ইয়ার্ডে তোমাকে দেখেই গুলি শুরু করেছিল জেমস। 5 জন লোককে তুমি সঙ্গে নিয়েছ নিরাপত্তার জন্য। ম্যাট রায়ানের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। তোমার পক্ষে বলবার জন্য আমাকে পাচ্ছ। আমি তোমাকে পাঠিয়েছি সন্ধির প্রস্তাব নিয়ে। তাছাড়া সেলিয়া হিউস্টনও জানাবে। জেমসকে প্রস্তাবটার আভাস আগেই দিয়ে রেখেছে মেয়েটা। পরিকল্পনাটা কেমন? একেবারে নিরাপদ এবং নিষিদ্ধ না? মোটামুটি নিখুঁত। মিনিট খানেক ভাববার পর মন্তব্য করলো বিলিংস। চলবে তো? নট করলো সে। শুধু একটা ব্যাপারে আপত্তি, টাকা। টাকার ব্যাপারে আবার কি? এখনই চাই আমি। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে হাসলো কারভার। ওহো, কাজ শেষে এখনই। মানুষ চেনায় দক্ষ কেক কারভার। কিন বিলিংস বেপরোয়া হয়ে পড়েছে। বুঝতে অসুবিধে হলো না তার। টাকা পাওয়ার পরই ভোগের পালা শুরু করবে সে। এখন নয়, শান্ত দীর্ঘ কণ্ঠে বলল মোনার্ক মালিক। রাতে। কাজ শুরু করবার আগে চেক পাবে পুরোটা। কিছুটা নিচু হয়ে গেল তার কণ্ঠ। শেষে আমার উপর যাতে দোষ চাপাতে না পারো, কিংবা শেষ মুহূর্তে যাতে মত বদলাতে না পারো, সেজন্য নগদ ভাঙানোর সুযোগ আটকে দিয়েছি।